34 নম্বর কোশ্চেনটা হচ্ছে, রবীন্দ্রনাথ কিভাবে প্রতিশহরে যাতায়াত করতেন, চারটি বিষয় লেখো। এই প্রতিশহরে এখন আমরা বুঝতেছি লেখক কিভাবে, মানে লেখক বলতে হ্যাঁ, লেখক কি একটা ভ্রমণ কাহিনী লিখতেছেন। প্রতিশহরে তিনি যাচ্ছেন, আসলে রবীন্দ্র ভুবন বলতে আসলে প্রতিশহর নামে একটা জায়গাকেই বোঝানো হচ্ছে। তো রবীন্দ্রনাথ কিভাবে প্রতিশহরে যাতায়াত করতেন, চারটি বিষয় লেখো। এখানেও সেম আসতেছে, তার যাতায়াতের ওয়ে সম্পর্কে চারটা বিষয় বলতেছে। এখন এমন হতে পারে সেটা যে একটাই যাত্রা, একটা 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 ওয়ান ওয়ে সে যাচ্ছে, কিন্তু কয়েকটা ধাপে যাচ্ছে, হয়তো বা ট্রেন থেকে রিক্সা, রিক্সা থেকে নৌকা, এরকম কিছু হতে পারে, তারপর পায়ে হেঁটে, এরকম দিয়ে আমরা চারটা পয়েন্ট পাবো। আর কখনো কখনো এরকম হতে পারে যে যাওয়ার জন্য আসলে দুইটা ওয়ে ছিল, সে রাইটের একটা ওয়ে নিয়েছে কিন্তু দুইটা ওয়ে ছিল, তাহলে দুইটা ওয়ে ছিল সেখানে, দুইটা ওয়ে একটা পয়েন্ট হিসেবে মানে দুইটা পয়েন্ট হিসেবে কাউন্ট হবে আলটিমেটলি। যাই হোক, আমরা পড়ি তাহলে বুঝতে পারবো যে এটা কি আছে আসলে। আমরা এখানে গেলে, রবীন্দ্রনাথ কলকাতা থেকে রেলগাড়িতে সরাসরি এখানে এসে নামতেন। এখানে আমরা সেকেন্ড প্যারা শুরু করলাম। রবীন্দ্রনাথ কলকাতা থেকে রেলগাড়িতে সরাসরি এখানে এসে নামতেন, তারপরে পালকিতে চড়ে চলে যেতেন প্রতিশহরের কাছারি বাড়িতে। মাঝে মাঝে তিনি তার বিখ্যাত পদ্মা বোটে নদী পথেও ভ্রমণ করতেন। কখনো কখনো নদীর পাড়ে সরু রাস্তায় তিনি হেঁটে যেতে যেতে নদীর দুধারের অপরূপ দৃশ্যপটে তার লেখার প্রেরণা খুঁজে ফিরতেন। যাই হোক, সময় নষ্ট না করে বন্ধু বিপুল আর আমি একটা অটোরিকশা ভাড়া করে প্রতিশহরের অভিমুখে রওনা হলাম। তাহলে গল্পের ভিতরে ঢুকলো আর কি রাইটার। তো তাহলে আমরা দেখি যে প্রথম প্যারার পরের প্যারাতে পাচ্ছি, রবীন্দ্রনাথ কলকাতা থেকে রেলগাড়িতে সরাসরি এখানে এসে নামতেন। তখনও এইভাবেই আসতেন, আসলে কলকাতা থেকে সরাসরি তিনি এখানে আসতেন। তারপর পালকিতে চড়ে চলে যেতেন প্রতিশহরের কাছারি কাছারি বাড়িতে, মানে তার যে নিজের জায়গাটা, কাছারি বাড়ি বলতে বোঝাচ্ছে মানে এখনকার বাংলো বাড়ির মতো আর কি। ওই সময় ওইটা কাছারি বাড়ির মতোই। তো ওই তারপর পালকিতে চড়ে চলে যেতেন প্রতিশহরের কাছারি বাড়িতে। মাঝে মধ্যে তিনি তার বিখ্যাত পদ্মা বোটে নদী পথে ভ্রমণ করতেন। আবার ওইখানে যাওয়ার জন্য সে মাঝে মাঝে নদী পথ দিয়ে যেতেন। ঠিক আছে, পালকিতে চড়ে, আমরা জানি পালকি দেখছো সবাই। পালকিতে যেহেতু সে জমিদার, রবীন্দ্রনাথ ঠাকুর জমিদার পরিবারের সন্তান ছিলেন এবং নিজেও তো জমিদার ছিলেন, তো জমিদাররা তো তখন সেই সময় পালকিতে করে যাতায়াত করতেন। তো পালকি দিয়ে অন রোডেও যেতে পারতেন, আবার নদী দিয়ে, নদী পথে তিনি পদ্মা বোট নামে তার একটা বিখ্যাত, তার জন্য একটা নৌকা ছিল, তার নিজের একটা নৌকা ছিল যার নাম পদ্মা বোট। তো সেই পদ্মা বোটেও ভ্রমণ করতেন। আবার কখনো কখনো নদী পথ পাড়ে সরু রাস্তায় তিনি হেঁটে যেতে যেতে নদীর দুধারের অপরূপ দৃশ্যপটে তার লেখার অনুপ্রেরণা খুঁজে পেতেন। আবার কখনো কখনো তিনি নিজে পায়ে হেঁটে যেতেন, নদীর দুই ধারের দৃশ্য অপরূপ, মানে অপূর্ব, অনেক সুন্দর দৃশ্য, সিনারি দেখে দেখে যেতেন। এবং তাতে তিনি তার লেখার প্রেরণা পেতেন, মানে উৎসাহ কিংবা মোটিভেশন, আগ্রহ, এটা পেতেন। উৎসাহ, আগ্রহ, এখানে প্রেরণা যেহেতু আন্ডারলাইন করা আছে, তার মানে এই ওয়ার্ডটার মিনিং লিখতে হবে। এই ওয়ার্ডটার মিনিং হচ্ছে প্রেরণা পেতেন, খুঁজে ফিরতেন, মানে হচ্ছে উৎসাহ কিংবা আগ্রহ খুঁজে পেতেন, ফিরতেন। তো তাহলে দেখো, এখানে কিন্তু আমরা ইজিলি চারটা পয়েন্ট পেয়ে যাচ্ছি। যে বেসিক্যালি তিনটা পয়েন্ট হচ্ছে হলো গিয়ে তার অপশন, তিনি তিন ভাবে যেতেন। আর একটা পয়েন্ট হচ্ছে হলো গিয়ে তিনি আসলে কলকাতা থেকে সরাসরি রেলগাড়িতে এখানে আসতেন, এই স্টেশনে এসে নামতেন আর কি। তো তাহলে আমরা উত্তরটা এইভাবে লিখতে পারি। উত্তর মনে হয় সবগুলো লিখে উঠতে পারবো না, কিন্তু আমি লিখতেছি এটা। প্রশ্নটা ছিল হচ্ছে, রবীন্দ্রনাথ কিভাবে প্রতিশহরে যাতায়াত করতেন।
সেটা আমি লিখলাম। রবীন্দ্রনাথ উম, কলকাতা থেকে সরাসরি আত্রাই স্টেশনে এসে নামতেন এবং তারপর পালকিতে চড়ে তার প্রতিসরের কাছারি বাড়িতে যেতেন। আমি এখানে রবীন্দ্রনাথ কলকাতা থেকে সরাসরি আত্রাই স্টেশনে এসে নামতেন এটা লিখলাম এই কারণে, এখানে দেখো লাইনটা আমাদের কি ছিল, রবীন্দ্রনাথ কলকাতা থেকে রেলগাড়িতে সরাসরি এখানে এসে নামতেন। মানে মোটামুটি আমার এই দুইটা লাইন হলো গিয়ে সেম টাইপের হয়ে যাচ্ছে, এই কারণে আমি যেটা করলাম, আমি এবং দিয়ে পুরো দুইটা লাইন যোগ করে দিলাম। ইনস্ট্যান্ট আমার মাথায় আর কিছু আসতেছিল না দেখে, যে রবীন্দ্রনাথ কলকাতা থেকে রেলগাড়ির কথা লিখলাম না, সরাসরি আত্রাই স্টেশনে স্টেশনের নামটা লিখে দিলাম। আত্রাই স্টেশনে এসে নামতেন এবং তারপর পালকিতে চড়ে তার প্রতিসরের কাছারি বাড়িতে যেতেন। তো এখানে কিন্তু দুটা পয়েন্ট আমি কভার করলাম একটা সেন্টেন্সের ভিতর দিয়ে। তবে কখনো কখনো তিনি নৌপথে তার বিখ্যাত পদ্মা পদ্মা বোটে চড়ে সেখানে যেতেন, আবার কোনোদিন নদীর পাড় দিয়ে হেঁটে সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে যেতেন। এখানে লেখাটা একটু সাফল করে অন্যভাবেও লেখা যেতে পারে। তবে যে লেখাটা, যে কথাটুকু ইম্পর্টেন্ট না, যেটুকু লেখার দরকার নেই, সেটুকু হচ্ছে হলো গিয়ে যে এই যে লেখার প্রেরণা খুঁজে পেতেন, এই কথাটা নদীর ধারে অপরূপ দৃশ্যপটে তার লেখার প্রেরণা খুঁজে ফিরতেন, এইটা লেখার দরকার নেই। কারণ আমাদের প্রশ্নটা ছিল হচ্ছে শুধু তিনি কিভাবে যাতায়াত করতেন, তার ট্রান্সপোর্টেশনটা কি ছিল। তাহলে আমি ওই পয়েন্টই থাকলাম, আমি এই কথাটা আর আনলাম না, কারণ এই তিনি দুই পারের এই নদীর দুই পাশের অপূর্ব দৃশ্য দেখে দেখে তার লেখার অনুপ্রেরণা নিয়ে যেতেন, মানে কিংবা এরকম ভাবে লিখলে এটা আসলে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে না। ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে তিনি কলকাতা থেকে প্রতিসরে এসে কখনো পালকিতে, কখনো নৌকায়, কখনো হেঁটে যেতেন। এই এই তিনটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট পয়েন্ট। তো সেই তিনটা পয়েন্টকে আমি আমার মতো করে সাজিয়ে লিখবো। পদ্মাবত কথাটা না লিখলেও হতো, নদী দিয়ে নৌপথে যেতেন এটাও লেখা যেত। উম অথবা দুই পাশের এই হেঁটে 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 যেতেন এটাও লেখা যেত। তো আমি আমার মতো করে এটা লিখলাম। তবে আমি এখনো কিন্তু ওই প্রথমত দ্বিতীয়ত করে চারটা পয়েন্টকে জোড়া লাগাইনি, আমি একটা ওভারঅল প্যারাগ্রাফ লেখার চেষ্টা করছি। সেই ওভারঅল প্যারাগ্রাফ লেখার চেষ্টাটা হচ্ছে বেশি জরুরি। আচ্ছা, 35 নম্বরে যাই। একটু দ্রুত যাচ্ছি কারণ হচ্ছে আমাদের সময় আমরা সবগুলো কুলায় উঠতে পারবো না, কিন্তু এটা পুরোটাই আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, তারপরে আমাদের কোশ্চেন নাম্বার 36, 35, সরি। স্টেশন থেকে প্রতিসরের যাত্রাপথে লেখকের যেসব বিরক্তিকর ও আনন্দময় অনুভূতি হয়েছিল তার দুটি করে উদাহরণ দাও। আগে মানে তোমাদের বলি নাই মনে হয়, আমি নর্মালি যখন প্রশ্নগুলো ডিসকাশন করি তখন এরকম অনেক কিছু বলি যে কয়টা পয়েন্ট, চারটা পয়েন্ট কিভাবে কিভাবে সেট আপ হতে পারে। তো চারটা পয়েন্ট কিভাবে কিভাবে সেট আপ হতে পারে সেটা কিন্তু আগে এইভাবে থাকতো না, এখন যেভাবে দেখো তোমরা যেটা দেখতে পাচ্ছ 35-এর জন্য এইভাবে থাকতো না। এরকম বলে দিত যে ঘুড়ি উৎসব নামে একটা আছে, এই ধরো 19 সালের কোশ্চেনই মনে হয়, এই ঘুড়ি উৎসব নিয়ে কথা বলা হচ্ছে 18 কিংবা 19-এ। তো ঘুড়ি উৎসবে বলা হচ্ছে যে এশিয়া ও ইউরোপে ঘুড়ি উৎসব কিভাবে হতো, কখন হতো। তাহলে এশিয়া ও ইউরোপে ঘুড়ি উৎসব কিভাবে হতো, কখন হতো। তাহলে আমরা বুঝতেছি যে এই এশিয়াতে কিভাবে হয়, কখন হয়, ইউরোপে কিভাবে হয়, কখন হয়। এখানে চারটা পয়েন্ট চাওয়া হয়েছে। তো ওগুলো আমাদের বুঝে নেওয়া লাগতো, কিন্তু এখন অলরেডি কোশ্চেনের ভিতরেই বুঝিয়ে দেওয়া হচ্ছে, একদম জায়গা করে দিচ্ছে যে স্টেশন থেকে প্রতিসরে যে যাচ্ছে এই লেখক, তার কি 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 বিরক্তিকর লাগতেছে এবং কি কি আনন্দ লাগতেছে, আনন্দময় কি কি আছে আর বিরক্তিকর কি কি আছে। তারপরে দুইটা পয়েন্ট, চারটা পয়েন্টের জন্য দুইটা কোশ্চেন আছে। অবভিয়াসলি 2+2 হওয়ার কথা, 1+3ও হতে পারতো, কিন্তু এখানে 2+2 এখানে বলেই দেওয়া আছে এবং আমরা সেটা দেখতেই পাচ্ছি। তার মানে আমরা পরে পেরাতে গেলে বিরক্তি খুঁজে বের করবো দুইটা, আর আনন্দময় অনুভূতি খুঁজে বের করবো দুটা। তাহলে আমরা একটু পড়ি, এখান থেকে শুরু। অবশ্যই থার্ড প্যারাতেই যা আছে দেখো, কোশ্চেন কতটা গোছানো। এটা 21-এর কোশ্চেন, 21-এর কোশ্চেন কিন্তু ওয়ার্ল্ডে কেউ পরীক্ষা দেয় নাই, কারণ কোভিড ছিল, কোভিডে 21-এ পরীক্ষা হয় নাই। কোশ্চেন আগে থেকে রেডি ছিল, সেই কারণে কোশ্চেনটা পাওয়া যায়, কিন্তু কেউ কিন্তু এই প্রশ্ন বসে নাই পরীক্ষা দিতে। রেল লাইন পার হয়ে সরু উঁচু নিচু রাস্তা ধরে ধাক্কা খেতে খেতে এগিয়ে চললাম। দুপাশে শস্যহীন শ্রীহীন ফসলের মাঠের সৌন্দর্য সৌন্দর্য অনুভবে ব্যর্থ হয়ে অগত্যা হেডফোনে রবীন্দ্রসঙ্গীতের সুর সাগরে ডুব দেওয়ার চেষ্টা করলাম। তাহলে প্রথম লাইনটা একটু বড় দেখো, রেল লাইন পার হয়ে সরু উঁচু নিচু রাস্তা ধরে ধাক্কা খেতে খেতে এগিয়ে চললাম। তার মানে ওই রেল লাইনটা থেকে
যেদিকে প্রতিসরের রাস্তা, সেই রাস্তার দিকে রওনা দিতে গিয়ে দেখা গেল রাস্তাটা অনেক চিকন। সরু মানে হচ্ছে চিকন, উঁচু নিচু মানে হচ্ছে আপ অ্যান্ড ডাউন, মানে ভাঙাচোরা উপর উঁচু নিচু। উঁচু নিচুই বলা আছে, ভাঙাচোরা বলা নাই। উঁচু নিচু রাস্তা ধরে ধাক্কা খেতে খেতে এগোলাম, মানে গাড়িটা যে কেউ উপরে উঠতেছে নামতেছে এরকম একটা অবস্থা, তো ধাক্কা খেতে খেতে এগিয়ে চললাম। দুপাশের শস্যহীন শ্রীহীন ফসলের মাঠের সৌন্দর্য অনুভবে ব্যর্থ হয়ে, দুপাশের ওই রাস্তাটা দুইটা পাশে শস্যহীন, শস্য মানে হচ্ছে ক্রপস মানে ফসল, ফসল নাই এরকম। শ্রীহীন, শ্রী মানে হচ্ছে সৌন্দর্য, হীন মানে নাই, সৌন্দর্য নাই মানে এটা খালি মাঠ, খোলা মাঠ পড়ে আছে এরকম মাঠ, সৌন্দর্য অনুভবে ব্যর্থ হয়ে, মানে ট্রাই করলো যে এটার মধ্যে বিউটিনেস খুঁজে বের করা, কিন্তু পারলো না, ব্যর্থ হলো। হয়ে অগত্যা মানে নো ওয়ে, কোনো উপায় নাই। তাই হেডফোনে রবীন্দ্রসঙ্গীতের সুর সাগরে ডুব দেওয়ার চেষ্টা করলাম। উনি কানে হেডফোন লাগিয়ে গান শোনা, রবীন্দ্রনাথের গান শোনার চেষ্টা করলো। কিন্তু রাস্তার খন্দরের চাপে পড়ে গানগুলো যেন আহত পাখির আর্তনাদের মতো শোনাচ্ছিল। কিন্তু রাস্তার খানা খন্দর মানে হচ্ছে যে ভাঙা চোরা, একটু গর্ত, একটু উঁচু একটু নিচু ভাঙাচোরা অবস্থা, এটাকে খানা খন্দর বলে। এই খানা খন্দরের চাপে গাড়িটা যেহেতু যাচ্ছে, ভাঙাচোরার উপরে যাচ্ছে গাড়িটা, তো ওনার কাছে তুমি দেখবা একবার, কখনো দেখছো কিনা জানি না, কোনো ভাঙাচোরা রাস্তা দিয়ে তুমি গান শুনে শুনে যেতে পারবা না, তোমার গানটাও ঠিক মতো তুমি কনসেন্ট্রেশন দিতে পারবা না, কারণ তোমার বডিটা শেক করতেছে, এই কারণে গানটাও আসলে শেক করবে। তো সেই জায়গা থেকেই বলতেছে যে গানগুলো যেন আহত পাখির আর্তনাদের মতোই শোনাচ্ছিল। আহত মানে তো বুঝি আমরা ইনজুর্ড, পাখি আর্তনাদ, একটা পাখি যদি ব্যথা পাইলে যেভাবে চিৎকার করে, আওয়াজ করে, সেটার মতোই শোনাচ্ছিল। এখানকার লোকালয়গুলো বেশ দূরে, গাছপালাবিহীন জনশূন্য রাস্তা, আর মাথার উপর কাঠফাটা রোদের তীব্রতায় ঘর্মাক্ত হয়ে অস্থির হলাম। এখানকার লোকালয়গুলো বেশ দূরে, লোকালয় মানে যেখানে লোকজন থাকে, সেই জায়গাগুলো বেশ দূরে দূরে, মানে রাস্তা যে যাচ্ছে খোলা মাঠ আর খোলা মাঠ, আর মানুষদের এলাকাগুলো দূরে দূরে। গাছপালাবিহীন জনশূন্য রাস্তা, এবং এই রাস্তাতে গাছপালাও নাই। জনশূন্য মানে মানুষজনও নাই, গাছপালা নাই। গাছপালা বিহীন মানে গাছপালা নাই, জনশূন্য মানে শূন্য, জন মানে লোকজন নাই, এরকম রাস্তা। আর মাথার উপর কাঠ ফাটা রোদের তীব্রতায়, আর মাথার উপরে কাঠ ফাটা রোদ মানে এত তীব্র রোদ যে কাঠটা ফেটে যাচ্ছে, এরকম তীব্র রোদে ঘর্মাক্ত হয়ে অস্থির হলাম। মানে ঘামে, এই রোদের তীব্রতায় ঘেমে অস্থির হয়ে গেল রাইটার। এভাবেই কিছু দূর যেতেই বদলে যেতে থাকে দৃশ্যপট, দেখা পেলাম এক উচ্ছল জলস্রোতে। আর এইভাবে কিছু দূর যাওয়ার পর, মানে অলরেডি ঘেমে গেছে, গরম লাগতেছে, মানুষজন নাই, রাস্তা সুন্দর না, রাস্তা ভাঙাচোরা, আশেপাশে কোনো সৌন্দর্য নাই, গানও শুনতে পারতেছে না, এরকম একটা সিচুয়েশনের ভিতর দিয়ে যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে দেখলো দৃশ্যপট বদলে যাচ্ছে, সিনারি চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখা পেলো একটা উচ্ছল জলস্রোতের, উচ্ছল মানে হচ্ছে খুব ঢেউ হচ্ছে এরকম একটা জলস্রোত, মানে পুকুর কিংবা দিঘি কিংবা নদী, এরকম এরকম সুন্দর একটা দিঘি কিংবা নদীর দেখা পেল। জলধারার সরব উপস্থিতিতে রাস্তার দুধারে নালাগুলো কানায় কানায় পরিপূর্ণ। অনেক জলধারা মানে অনেক পানি ফ্লো থাকা, জল মানে পানি জানি, ওইটা ফ্লো থাকায় সরব উপস্থিতি মানে হচ্ছে একদম স্ট্রংলি সে প্রেজেন্ট আছে, এটা থাকার কারণে রাস্তার দুই পাশে ছোট ছোট নালা মানে ক্যানেলের মতো আছে, সেগুলো কানায় কানায় পরিপূর্ণ, সেই ক্যানেল গুলো পুরো পানি পরিপূর্ণ, মানে ফুলফিল একদম কমপ্লিটলি আছে। আমরা জলস্রোতের পাশে সর্পিল পথ ধরে এগুতে থাকলাম। আর এই যে লেক কিংবা এই যে আমরা বললাম নদী কিংবা পুকুর, এটা ধরেই আসলে রাস্তা এগিয়ে যাচ্ছে। সর্পিল রাস্তা, সর্পিল মানে হচ্ছে সাপের মতো, সাপ যেভাবে যায়, আমরা জানি সাপ সোজা যায় না, একটু বেঁকা বেঁকা করে যায়, তো অনেক রাস্তাও এরকম বেঁকা বেঁকা রাস্তা, সেটাকে সর্পিল রাস্তা বলে। সেরকম রাস্তা ধরে এগোতে থাকলাম। রাস্তার দুধারে রয়েছে স্থানীয় জেলা প্রশাসনের রক্ষণাবেক্ষণে ছবির মতো সাজানো তাল আর খেজুর গাছের সারি। তো এই যে জায়গাটা গেল, সেখানে রাস্তার দুই ধারে দুই পাশে স্থানীয় জেলা প্রশাসন মানে লোকাল গভর্নমেন্টের কিংবা লোকাল যে অ্যাডমিনিস্ট্রেশন আছে, তাদের রক্ষণাবেক্ষণে, তাদের কেয়ারটেকারে ছবির মতো একদম, ছবিতে যেভাবে আঁকে সেরকম আঁকা ছবির মতো সাজানো তাল আর খেজুর গাছের সারি, মানে রাস্তার দুই পাশ ধরে তাল গাছ এবং খেজুর গাছ এমন ভাবে ডেকোরেট করে লাগানো আছে যে
একদম ছবির মতো লাগতেছে দেখতে। এই মনোলোভা দৃশ্যপট দেখতে দেখতে কখন যে পৌঁছে গেলাম রবীন্দ্র স্মৃতিধন্য প্রতিসরে তা টেরই পেলাম না। এই মনোলোভা শব্দটা আমাদের লাগবে, লিখতে হবে, যেহেতু আন্ডারলাইন করা আছে। এই মনোলোভা দৃশ্যপট দেখতে দেখতে কখন যে পৌঁছে গেলাম রবীন্দ্র স্মৃতিধন্য প্রতিসরে তা টেরই পেলাম না। মনোলোভা মানে হচ্ছে, মানে মনোলোভা শব্দটার এক্সাক্ট অর্থটা হচ্ছে মনোলোভা, মন মানে হৃদয়, মানে আমাদের মন। লোভা মানে হচ্ছে লোভ করা, আমাদের হৃদয়ে লোভ তৈরি করে এমন জিনিসকে আমরা বলি মনোলোভা। তো মনোলোভা দৃশ্যপট, যে তাহলে একটা সিনারি সেটা আবার মনের মধ্যে লোভ কেমনে তৈরি করে? অ্যাকচুয়ালি কোনো কিছু যদি মনের মধ্যে লোভ তৈরি করে, মানে ওটাকে পেতে ইচ্ছা করে কিংবা আগ্রহ তৈরি হয়, তাহলে আমরা সেটাকে বলতে পারি যে অনেক অপূর্ব, অনেক সুন্দর। সেই জিনিসগুলো তো আসলে আমরা পেতে চাই। তাহলে মনোলোভা শব্দটার অর্থ এটাও হইতে পারে অনেক সুন্দর, অপূর্ব, অপরূপ। তারপর হতে পারে যা মনকে হরণ করে, কারণ এটা মন কেড়েও নিচ্ছে, মন কাড়া, অনেক কিছু লেখা যেতে পারে। এই অর্থগুলো হচ্ছে মনোলোভা শব্দের অর্থ। তো পৌঁছে গেলাম। তো তাহলে দেখো এখানে আমাদের পুরো প্যারাটা অনেক বড়, কিন্তু প্রশ্নের উত্তর এই একটাই, যে এখানে আমরা আনন্দ কোথায় পেলো এবং বিরক্ত কোথায় হলো। তো এটা আসলে এখন লিখে উঠলে আমি পুরোটা শেষ করতে পারবো না, এটা তোমাদের লিখতে ট্রাই করে দেখতে পারো লিখে। তো স্টেশন থেকে প্রতিসরে যাত্রাপথে লেখকের যেসব বিরক্তি করো আনন্দময় অনুভূতি হয়েছিল তার দুটি করে উদাহরণ দাও। দুইটার বেশি আছে, তোমাকে দুইটা পিক করলেই হবে। তাহলে বিরক্তিকর অনুভূতি, তাহলে তুমি লিখবা, এখানে দেখো জায়গা আলাদা আলাদা করে লেখা আছে, তাহলে তুমি আলাদা আলাদা করে লিখবা। স্টেশন থেকে প্রতিসরে যাত্রাপথে লেখক প্রথম দিকে লেখক বেশ বিরক্ত হয়েছিল, কারণ, দুইটা কারণ লিখে দিলাম। একটু শুনো, আমি লিখতেছি না কারণ তাহলে শেষ করতে পারবো না। স্টেশন থেকে প্রতিসরের যাত্রাপথে লেখক প্রথম দিকে, শুরুর দিকে কিংবা প্রথম দিকে লেখক বেশ বিরক্ত হয়েছিল বেশ কিছু কারণে, যেমন এক হতে পারে প্রথমত, এখানে তুমি প্রথমত লিখে দাও। প্রথমত এই যে রাস্তা ভাঙাচোরা ছিল, এই কথাগুলোকে তুমি সাজিয়ে লিখবে, এখানে অনেক ডিটেল লেখা যেহেতু তুমি ইজিলি লিখতে পারো। কিন্তু এই যে দেখো, এই রবি গান শোনার চেষ্টা করেছিল, এত ডিটেল যাওয়ার আসলে দরকার নাই। রাস্তা উঁচু নিচু ছিল, খানা খদ্দরের চাপে পড়ে বিরক্ত লাগছিল এবং তখন অনেক গরম লাগতেছিল, তারপর হচ্ছে সে ঘেমে গেছিল। এই তথ্যগুলোকে তুমি পিক করে নিচ্ছ ওই পাখির গান কিংবা এই রবীন্দ্রনাথ সঙ্গীতের সুরের সাগরে ডুব দেওয়ার চেষ্টা করেছিল, এই কথাগুলো বাদ দিয়ে জাস্ট সলিড পয়েন্ট দুটো, যে রাস্তাটা খারাপ ছিল, উঁচু নিচু ছিল, ভাঙা ছিল, এবং প্রচন্ড রোদ থাকায় রোদে ঘেমে গেছিল, এই দুইটা ইনফরমেশন কে তোমাকে সাজায় লিখতে হবে। আর অপর পাশে যখন তুমি আনন্দময় অপশনটা লিখতেছো, হয়ে গেল, যখন তুমি আনন্দময় অনুভূতি লিখতেছো, এই সেখানে গিয়ে তুমি লিখতেছো স্টেশন থেকে, কিন্তু এখানে তুমি চাইলে এখান থেকে কিন্তু দিয়ে লিখতে পারো, অবশ্য লেখার দরকার নেই। স্টেশন থেকে প্রতিসরে যাত্রার পথে এই প্রতিসরে পৌঁছানোর ঠিক আগের মুহূর্তে লেখক আসলে বিরক্তির বদলে আনন্দ পাচ্ছিলেন। কারণ 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 লিখে তুমি লিখতেছো যে বিরক্তিকর একটা রাস্তা পার হওয়ার পরেই চমৎকার একটা এই নদীর দেখা পায় কিংবা জলস্রোতের দেখা পায়। জলস্রোত বলতে নদীও হতে পারে, পুকুরও হতে পারে, লেকও হতে পারে, তাই মানে একটা সুন্দর চমৎকার একটা জলস্রোতের দেখা পায়, এবং সেইখানে দেখা যায় যে পুরো রাস্তাটা যেন ছবির মতো করে সুন্দর করে সাজানো কোথাও। এইভাবে এই নদী পাওয়া, নদী নদী এবং নদী নালা থাকা এবং এই যে গাছগুলো দিয়ে খুব সুন্দর করে ডেকোরেট করা, এইটা আসলে তাকে আনন্দ দিচ্ছে। তাহলে এই জলস্রোত এবং হচ্ছে সুন্দর সাজানো গাছপালাগুলো দেখে আসলে তার ভালো লেগেছে, তার মন কেড়ে নিয়েছিল, তার মন ভরে গিয়েছিল। তো ওইভাবে তুমি এই দুইটা পয়েন্ট এখান থেকে নিবা। সেখানেও আসলে স্থানীয় জেলা প্রশাসন রক্ষণাবেক্ষণ করে, এই শব্দগুলো আসলে ওইভাবে লেখার দরকার নাই, কিংবা নালাগুলো কানায় কানায় পরিপূর্ণ, এই তথ্যগুলো ওইভাবে নেওয়ার দরকার নাই। এখান থেকে তুমি জাস্ট এই সলিড দুটা কথা নিচ্ছ। আচ্ছা গেল। আমি এখন এই পয়েন্ট গুলো বলে দিচ্ছি, লেখাটা একটু ট্রাই করো, দেখো। তারপর হচ্ছে 36। হ্যাঁ বলো, বলো স্যার বলো। আমরা এখনো অবধি যে কয়েকটা প্রশ্নের উত্তর লিখেছি হ্যাঁ, ওগুলো এভাবে লিখলে কি আমরা 6 মার্কস এক্সপেক্ট করতে পারবো? তোমরা যেগুলো লিখছিলা, মানে তুমি যেটা লিখে পাঠাইছিলা। না স্যার, আপনি যেভাবে দেখিয়েছেন মানে আমরা তো এখানে বাড়তি কোনো
ওয়ার্ড ইউজ করে নেই বা সিনোনিম না ইউজ করে নেই। না না, এখানে সিক্স, দেখো সিক্স নাম্বারটা পাওয়াটা আসলে কেউ গ্যারান্টি দিতে পারে না। সিক্স আসলে যিনি খাতা দেখতেছেন তার মনের উপর ডিপেন্ড করে। কিন্তু ফাইভ পাওয়া যেতে পারে, এবং ফাইভটাই, মানে ফাইভটাই টার্গেট রাখা উচিত এবং ফাইভের কথাই ভাবা উচিত। আর প্রধান বিষয়টা হচ্ছে হলো গিয়ে ওই চারটা পয়েন্টকে কভার করতে পারা। চারটা পয়েন্টটা তোমার বেশি গুরুত্বপূর্ণ। তুমি যদি চারটা পয়েন্ট সুন্দর করে কভার করতে পারো তাহলে তুমি তো গ্যারান্টি ফোর পেয়ে যাচ্ছ। তোমার ওই দুইয়ের ভিতরে এক দিবে না দুই দিবে সেটা ডিপেন্ড করতেছে, ম্যান টু ম্যান ভেরি করতেছে, এটা আসলে যিনি দেখবেন তিনি আসলে নাম্বারটা দিবেন। আমার দেখা স্টুডেন্টরা কখনোই, মানে একজন হচ্ছে 104 পেয়েছিল, লাস্ট ব্যাচে একজন 104 পেয়েছিল, তাহলে 110-এ যদি 104 হয় তাহলে আসলে তার নাম্বারটা কোথায় কাটা গেছে সেটা তো আসলে আমি জানি না। সে সে কি শূন্যস্থানে কোনো একটা ভুল করছিল, এমসিকিউতে কোনো একটা ভুল করছিল, সেটা আমার জানা নাই। আমি ধরলাম সে সবগুলো পেরেছিল। সবগুলো পারলে তাহলে হইতে পারে ওয়ার্ড মিনিং এ হয়তো বা সে 6 মার্ক হারালো, তাহলে সে কোশ্চেন আনসারে সবগুলোতে সিক্স পেয়েছে। অথবা এমনও হতে পারে 6টা কোশ্চেনে সে ফাইভ করে পেয়েছে, এর জন্য তার সিক্স নাম্বার হারিয়েছে। ঠিক আছে, তো ওই জায়গাটা না কনফার্ম করাটা খুব কঠিন। এবং এটার কোনো মানে প্রশ্নের উত্তরে কোনো আলটিমেট নাই যে মানে এইটাই সবচেয়ে পারফেক্ট, এরকম কোনো কথা নাই লিটারেচার এর ক্ষেত্রে, মানে বাংলা ইংলিশের ক্ষেত্রে। আমি বুঝতে পারছি অফা। জি স্যার। তোমাকে প্র্যাকটিস করতে হবে, মানে ধরো এই যে উত্তর আমি আমি যেটা লিখলাম, ধরো আমি লিখছি, এখন এই উত্তরটাকে আবার ধরো আমি বসে যদি আরেক ভাবে লেখার চেষ্টা করি, আরো দুই এক ভাবে লেখার চেষ্টা করি, তখন আমার মনে হবে যে তিনটার মধ্যে কোন ভাবেটা ভালো হয়েছে। আর ঘুরে ফিরে কিন্তু এরকম ধর কোনো ট্রাভেল রিলেটেড টপিকই কিন্তু আসার পসিবিলিটি আছে। তাহলে ট্রাভেল রিলেটেড টপিকের কোশ্চেন যে কটা আছে সেগুলো যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে ওই পরীক্ষায় যদি ট্রাভেল রিলেটেডটি আসে তখন তো এটা মিলাই ফেলতে পারবো, আমি বুঝতে পারবো যে আচ্ছা লাইনটা আমি এইভাবে লিখতে পারি। ওইখানে এক্সপেরিমেন্ট করার সুযোগ নাই, আমরা ও লেভেল পরীক্ষা এক্সপেরিমেন্ট করতে পারবো না, আমি যা পাবো সেমনি লিখতে হবে। কিন্তু আগে, মানে পরীক্ষার আগে আমাদের প্রিপারেশনের সময় যদি আমরা এক্সপেরিমেন্ট গুলো করি, দুইটা তিনটা চারটা কোশ্চেন নিয়ে যদি একটু টাইম দিই, তখন কিন্তু আসলে ওই জিনিসটা দাঁড়ায় যাবে যে তুমি তোমার লেখার কোয়ালিটিটা, যে আপগ্রেড করার কোয়ালিটিটা তুমি বুঝতে পারবা। ঠিক আছে, আমি একটু টানি। 38, 6। কাচারি বাড়িতে পৌঁছানোর পর লেখকের কি ধরনের অভিজ্ঞতা হলো, চারটি বিষয় লেখো। প্রশ্নগুলো আসলে বেশি একটা সুন্দর ছিল না, মানে কোয়ালিটি সম্পন্ন কোশ্চেন না। এরপরের ইয়ারের কোশ্চেন গুলো দেখবা আরেকটু কোয়ালিটি সম্পন্ন, মানে পয়েন্ট আউট করা সহজ হয়, লেখাটা সহজ হয়। কাছারি বাড়িতে পৌঁছানোর পর লেখকের কি ধরনের অভিজ্ঞতা আছে, কি ধরনের এক্সপিরিয়েন্স হলো, এরকম তার এক্সপিরিয়েন্সটা চারটা বিষয় দিয়ে বোঝাতে হবে যে তার এরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছে। তো আমরা যদি একটু পড়ি, তবে কাচারি বাড়ির ফটকে এসে প্রবেশদ্বার বন্ধ দেখে আমরা ভীষণ হতাশ হলাম, কারণ দিনটা ছিল ছুটির দিন। তবে কাচারি বাড়িতে মানে তার ওই বাংলো বাড়িতে, রুমের বাংলো বাড়িতে ফটকে, ফটক মানে হচ্ছে মেইন গেট, মানে বড় যে দরজাটা থাকে, সেই মানে গেটটা থাকে, সেই মেইন গেটে এসে প্রবেশদ্বার প্রবেশদ্বার বন্ধ দেখে আমরা ভীষণ হতাশ হলাম। ওই মেইন গেটটা যেখান থেকে এন্ট্রান্স, এই ঢোকার পথটা, সেটা বন্ধ দেখে হতাশ হলো লেখক, কারণ দিনটা ছিল ছুটির দিন। ওই দিনটা আসলে যে দিনটা তারা দেখতে গেছে, ওই দিনটা আসলে অফ ডে। এতটা পথ এসে কাচারি বাড়ির ভেতরটা না দেখে ফিরে যেতে হবে, একেবারে মন সায় দিচ্ছিল না। মানে এত দূর আসছে, অনেকটা দূর থেকে হয়তো বা তারা এখানে এসেছে, জানা ছিল না যে এখন হলিডে। তো এসেছে, এসে হলো গিয়ে ভেতরটা না দেখে চলে যাবে, এটা তার আসলে মন চাচ্ছিল না, তার মন কোনোভাবে এটা মানতেছিল না যে আমরা এটা না দেখে যাব। ততক্ষণে ক্ষুধায় আমাদের পেট একেবারে চো চো করে উঠলো। আমরা কিন্তু আগে পড়েছিলাম, লাইনটা আমরা একটু মিস করে গেছিলাম, যে সময় নষ্ট না করে বিপুল, বন্ধু বিপুল আর আমি, মানে দুই বন্ধু মিলে আসছে, তার বন্ধু বিপুল এবং সে দুজনে মিলে রওনা দিয়েছিল। তো এই যে দুজন যে আসলে তার অনেকটা পথ পেরিয়ে আসলো, ভাঙাচোরা রাস্তা, তারপর সুন্দর রাস্তা, এতটা রাস্তা পেরিয়েছে, এতক্ষণে তাদের ক্ষুধা লেগেছে এবং পেটে চৌচৌ করা উঠলো, চৌচৌ করে উঠলো, মানে খাবার, মানে পেট খেতে চাওয়া শুরু করলো। কিন্তু আশেপাশে কোথাও কোনো খাবারের দোকান খুঁজে পেলাম না। ক্লান্ত হয়ে যখন ফটকের কাছে বসেছিলাম তখন একজন গ্রামবাসীর সহায়তায় আমরা অবশেষে পেয়ে গেলাম কাচারি বাড়ির তত্ত্বাবধায়কের খোঁজ, মানে কেয়ারটেকার যিনি দেখাশোনা করেন তার খোঁজ পেল।
অনিচ্ছা সত্ত্বেও আমার দূর থেকে আসার কথা শুনে ভদ্রলোক বন্ধ ফটকটি খুলে দিলেন। তো কাচারি বাড়ির যে দেখাশোনা করে, যে ওখানে ওই ওই লোকেশনে যার কেয়ারটেকার, তো একজন গ্রামবাসীর সহায়তায় তার খবর পাওয়া গেল যে ওই ক্লান্ত হয়ে তারা ওই গেটের সামনে বসেছিল। তো কোনো গ্রামবাসী দেখছে, দেখে বললো, কি ভাই আপনারা এখানে কেন আছেন? তখন তারা বললো যে আমরা দেখতে আসছিলাম, এখন এসে তো দেখি বন্ধ। তখন বললো, আচ্ছা ওই কেয়ারটেকার আছে, তো আপনারা কেয়ারটেকারের সাথে কথা বলে দেখতে পারেন। তো অনিচ্ছা সত্ত্বেও, মানে তার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু তাও যেহেতু তাকে বলতেছে যে ভাই আমরা অনেক দূর থেকে আছি, একটু কাইন্ডলি দেখেন না, একটু দেখতে দেন। তো ওই রিকোয়েস্টের উপর বেশ করে লোকটা আসলে দূর থেকে আসার কথা শুনে ভদ্রলোক বন্ধ ফটকটি খুলে দিলেন। তো সে গেটটা খুলে দিলেন আর কি, মেইন গেটটা খুলে দিতে দিতে হলো। তাহলে এইখানে তার অভিজ্ঞতাটা হয়েছে। তাহলে আমরা অভিজ্ঞতা গুলোকে যদি ফাইন্ড আউট করি, তাহলে দেখো অভিজ্ঞতা কি হলো। এসেই দেখলো যে এইটা বন্ধ, কাছারি বাড়িটা আসলে হলিডে তারা চলে গেছে, এবং তাদের তখন ক্ষুধা লেগেছে, তারা টায়ার্ড, হতাশ হয়ে দোকানে বসেছিল। এবং তারপরে একজন কেয়ারটেকারের সহায়তায় তারা আসলে এই মানে একজন গ্রামবাসীর সহায়তায় তারা শেষ পর্যন্ত কেয়ারটেকারের মাধ্যমে ওখানে ঢুকতে পারলো। এইটা তাদের অভিজ্ঞতা। এই এসে দেখলো বন্ধ, তারপর তাদের ক্ষুধা লাগছিল, তারা হতাশ হয়ে বসেছিল, এবং শেষ পর্যন্ত একজনের সহায়তায়, গ্রামবাসীর সহায়তায়, একজন গ্রামবাসীর সহায়তায় তারা কেয়ারটেকারের মাধ্যমে সেখানে ঢুকতে পারলো। তাহলে এইখানে চারটা পয়েন্ট হলো। এইভাবে চারটা পয়েন্টকে সাজাতে হবে, কিন্তু ডিটেল করা যাবে না। কোথাও ডিটেল করবা না যে ক্ষুধায় পেয়ে চৌ চৌ করছিল, কিংবা এই যে খাবারের দোকান খুঁজে পেলাম না, এটাও একটা ইনফরমেশন ওই ক্ষুধার সাথে রিলেটেড, একবারেই লিখে দেওয়া যেতে পারে। আর এই যে ক্লান্ত হয়ে ফটকে বসেছিলাম, এইরকম ভাবে লেখা যাবে না যে লেখক ক্লান্ত হয়ে ফটকের সামনে বসেছিল তখন গ্রামবাসী আসলো, এইভাবে না। এই বসেছিল এইসব তথ্য না দিয়েই, যে একজনের গ্রামবাসী সহায়তায় অবশেষে তত্ত্বাবধায়কের মাধ্যমে তারা মেইন গেট, মানে তারা ভেতরে ঢোকার সুযোগ পেলো, এইভাবে লিখতে হবে। তো এটা গেল হচ্ছে 36। 37, পঞ্চম অনুচ্ছেদে কাচারি বাড়িটিকে কিভাবে বর্ণনা করা হয়েছে, চারটি বর্ণনা দাও। দেখো মেনশন করে দেওয়া আছে যে কোন অনুচ্ছেদ, কোন প্যারাগ্রাফ টুকুতে কাচারি বাড়িটিকে, মানে ওই যে বাংলো বাড়ি বলা, যে বলতেছি আমি যেটাকে, সেই কাচারি বাড়িটিকে কিভাবে বর্ণনা করেছে, চারটি বর্ণনা দাও। এখনো আবার ওই বর্ণনার ভিতরেই আছে যে ডিসক্রাইবটা কিভাবে করেছে সেটার সম্পর্কে জানতে বলা হয়েছে। তাহলে অবভিয়াসলি দেখো, 1 2 3 4 এবং এই 5 নম্বরে আমরা এসে পড়লাম। ঠিক আছে, আমাদের হাত 10 মিনিট আছে। আচ্ছা, ইতিহাসের সাক্ষ্য বহনকারী এই জাদুঘর কাচারি বাড়িটি চতুর্ভুজ আকৃতি। কিছু কঠিন কঠিন শব্দ আছে, এত কঠিন শব্দ পরের ইয়ার গুলোতে আসে না আসলে। ইতিহাসের সাক্ষ্য বহনকারী এই জাদুঘর কাচারি বাড়িটি চতুর্ভুজাকৃতি। চতুর্ভুজ মানে হচ্ছে ইংলিশে কি বলে, মানে চার কোণা, রেক্টাঙ্গেল। রেক্টাঙ্গেল, হ্যাঁ। তো এটা আসলে এই কাচারি বাড়িটা আসলে একটা মিউজিয়াম, জাদুঘর মানে মিউজিয়াম। তাহলে ইতিহাসের সাক্ষ্য বহনকারী, এটা হিস্ট্রিকে ধরে রাখছে, হোল্ড করে, এটা কি হিস্ট্রিকে রিপ্রেজেন্ট করে, এরকম একটা মিউজিয়াম যেটা চার কোণা, চার কোণা চতুর্ভুজ আকৃতি, মাঝে স্বল্প পরিসরে খোলা আঙিনা, এবং এটার মাঝখানে চারদিকে ঘর আছে, মাঝখানটা খোলা, আঙিনা আছে, আঙিনা মানে উঠান। এর তিন দিকে ঘিরে রয়েছে ঘরগুলো। এটা তিনটা দিকে ঘর আছে, সামনের দিকে তো ঘর নাই কারণ মেইন গেট। তাইলে তিন দিকে ঘর আছে। তত্ত্বাবধায়কের সঙ্গে থেকে বন্ধ ঘরগুলো ঘুরে ঘুরে দেখালেন। এই কেয়ারটেকার সাথে থাকলেন তাদের, যেহেতু এটা অপডেট, কেয়ারটেকার সাথে থেকে তাদের বন্ধ ঘরগুলো দেখালেন। বন্ধ ঘরগুলো, কারণ এখন ঘরগুলো তো খোলা হবে না, আজকে তো হলিডে। রবীন্দ্রনাথের চেনা অচেনা বিভিন্ন ছবি ছাড়াও সুন্দর কারুকার্য দিয়ে ঘর তিনটি সাজানো। তিনটা ঘর দেখলো, যেটা চেনা অচেনা বিভিন্ন ছবি ছাড়াও সুন্দর কারুকার্যে বিভিন্ন আর্টিস্টিক জিনিসপত্র দিয়ে সাজানো। তোমরা জেনে থাকবা যে রবীন্দ্রনাথ ঠাকুর ড্রয়িংও করতেন। তার প্রায় 2000 এর প্লাস ছবি আঁকা আছে, তার আঁকা ছবি 2000-এরও বেশি আছে। তো আর এখানে বলতেছে রবীন্দ্রনাথের চেনা অচেনা বিভিন্ন ছবি, ওই যে তার আঁকা ছবি অথবা তার ছবি, এরকম অনেক ছবি দিয়ে এই তিনটা রুম সাজানো। ঝিনাইদহ ও শাহজাদপুরের কুঠিবাড়ি থেকে এটি অনেক বেশি গোছানো। আর রবীন্দ্রনাথ ঠাকুরের আরো কয়েকটা জায়গায় তার বাড়ি আছে। তার মধ্যে শিলাইদহ নামে একটা জায়গা, শাহজাদপুর নামে একটা জায়গা আছে, শাহজাদপুর। ওই জায়গার যে কুঠি বাড়িগুলো আছে, সেটা থেকে এটা অনেক বেশি গোছানো।
এখানে রবীন্দ্রনাথের ব্যবহৃত বিভিন্ন শৌখিন বস্তু সামগ্রী যেমন আরাম কেদারা, গ্লোব, বিভিন্ন চিঠিপত্রের অনুলিপি, পদ্ম বোটের নোঙর প্রভৃতি পরম যত্নে সংরক্ষিত আছে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত অনেক জিনিসপত্র আছে, তার শখ করে ব্যবহার করা জিনিসগুলো, শৌখিন মানে যেগুলো মানুষ শখ করে ব্যবহার করে সেই জিনিসগুলো। যেমন হচ্ছে আরাম কেদারা, আরাম কেদারা মানে হচ্ছে ইজি চেয়ার। কেদারা মানে চেয়ার আমরা জানি, আরাম মানে ইজি, মানে কমফোর্টের জন্য যেটা মানে ইজি চেয়ার বলি আমরা। গ্লোব মানে যে ওয়ার্ল্ড ম্যাপটা, বিভিন্ন চিঠিপত্রের অনুলিপি, অনুলিপি মানে হচ্ছে ফটোকপি, ফটোকপি লিখলে হবে না, প্রতিলিপি, অনুলিপির আরেকটা আছে নকল, নকল লিখলে হবে, হুবহু লিখলে হবে, প্রতিলিপি লিখলে হবে। তাহলে বিভিন্ন চিঠিপত্রের কপি আছে, কপি করা আছে। পদ্ম বোটের নোঙর প্রভৃতি পরম যত্নে সংরক্ষিত আছে। পদ্ম বোট যেটা ছিল, ওই যে যে বোটে করে তিনি যাতায়াত করতেন, সেই বোটের নোঙরটা, অ্যাঙ্করটা, যেটা দিয়ে আর কি এই পাড়ে নদীর এই নৌকাটাকে থামায় রাখা হতো, সেই নোঙরটা আছে। তবে সবচেয়ে বিস্মিত হলাম কলের লাঙলের ফলা দেখে, যা পরম যত্নে সংরক্ষিত আছে আরেকটি ঘরে। তবে সবচেয়ে বিস্মিত, সবচেয়ে বেশি অবাক হলাম কলের লাঙল দিয়ে, কলের লাঙল মানে হচ্ছে ধান চাষ করার জন্য এক ধরনের লাঙল ছিল। লাঙল হয়তো বা তোমরা চিনো, এটার ইংলিশ তো আমি আসলে জানি না। তো ওই লাঙল যেটা দিয়ে চাষ করে মাটি, সেরকম একটা লাঙল দেখে সে, লাঙলের ফলা, লাঙল একটা কাঠের, আর এই যে রুট, রুটের মতো দেখতে ওই যে লাঙলের অংশটুকু যেটাকে ফলা বলা হয়, সেই ফলাটা দেখলো খুব যত্ন করে আরেকটা রুমে রাখা আছে। উঠোনের মাঝখানে রবীন্দ্রনাথের একটি ভাস্কর্য আছে, আর এই পুরো যে ঘরগুলোর মাঝখানে যে খোলা জায়গাটা, আঙিনাটা, সেই আঙিনা সেই উঠানে হচ্ছে খুব যত্ন করে এই একটা রবীন্দ্রনাথের একটা মনুমেন্ট আছে, একটা স্ট্যাচু আছে। সামনে শ্বেত পাথরে বাঁধানো পুকুর ঘাট, এবং সেটা সামনে আছে সুন্দর সাদা রঙের পাথর দিয়ে বাঁধানো পুকুরের একটা ঘাট। সেখানে বসার জায়গাটাও বেশ কাব্যিক, এবং সেখানে যে বসবে সেই জায়গাটাও অনেক মানে পোয়েটিক একটা ইনভায়রনমেন্ট সেই জায়গায়। তাহলে দেখো এখানে যেটা বলতেছে প্রশ্নটা, আমাদের সময় মাত্র 5 মিনিট আছে, পুরোটা পড়ে দিচ্ছি। তো পঞ্চম অনুচ্ছেদে কাচারি বাড়িটিকে কিভাবে বর্ণনা করা হয়েছে। তাহলে ওই কাচারি বাড়ির বর্ণনাটা তোমাকে দিতে বলা হচ্ছে জাস্ট 4টা পয়েন্টে। তাহলে এখানে অনেকগুলো পয়েন্ট আমরা পেলাম। কাচারি বাড়িটা দেখতে কেমন, তার মাঝখানে একটা খোলা জায়গা আছে যেখানে রবীন্দ্রনাথের একটা ভাস্কর্য আছে, আমরা এইভাবে লিখতে পারি। তারপর 3টি ঘরের কথা উল্লেখ করার থেকে বরঞ্চ কি কি আছে ঘরগুলোতে সেটা আমরা লিখতে পারি। শিলাইদহ শাহজাদপুরের থেকে এটি অনেক বেশি গোছানো, এই তথ্যটা না দিলেও হয়, এটা অনেক গোছানো, এটুকু লিখলেই হচ্ছে। এবং কি কি আছে এখানে রাখা, অনেকগুলো পয়েন্ট আছে। এবং লেখক সবচেয়ে বেশি অবাক হয়েছিলেন লাঙলের ফলা দেখে, এই তথ্যটা না দিলেও হবে, কারণ এর আগে আমরা 4টা পয়েন্ট হয়তো বা পেয়ে যাব, সেটা দেখবা এখানে। 38 নম্বর কোশ্চেনটা, স্থানীয় কৃষকদের সঙ্গে রবীন্দ্রনাথের যে আন্তরিকতা ছিল 4টি উদাহরণ দিয়ে তা বুঝিয়ে লেখো। তাহলে লোকাল যে ফার্মার আছে তাদের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা আন্তরিক সম্পর্ক ছিল, একটা মানে খুব ফ্রেন্ডলি একটা সম্পর্ক ছিল, সেটা আসলে কিভাবে আমরা জানতে পারি সেটা লিখতে বলা হয়েছে 4টা পয়েন্টে। একটু যদি পড়ি লাস্ট প্যারাটা, এইটুকুই বাকি। লাস্ট প্যারাতে 6 নম্বর প্যারাতে আমাদের 6 নম্বর প্রশ্নের উত্তর। জানা গেল এখানকার কৃষকদের মনে প্রাণে ভালোবাসতেন তিনি। কলের লাঙলের প্রবর্তন করে এদের কৃষিকাজের মান উন্নয়নের জন্য তিনি সবসময় ভাবতেন। তো লাঙল, ওল্ড লাঙল এবং কলের লাঙল, আমি আসলে লাঙলগুলো চিনি না, মানে লাঙলের যে ওল্ড লাঙল যেটা ছিল একদম প্রথম দিকে মানুষ লোহা এবং কাঠ দিয়ে যেটা বানিয়ে জমিটাকে চাষ করার জন্য রেডি করতো, সেটার একটা মডার্ন একটা ভার্সন হচ্ছে কলের লাঙল, যেটা আসলে রবীন্দ্রনাথ ঠাকুর এই দেশে যেন ইউজ করা হয় সেটার জন্য উনি কাজ করতেন। তিনি জমিদার, তার তো চিন্তা করতে হবে যে যে বেশি ফসল যেন ফলানো যায়, প্রফিট যেন হয়, সেটা সেই ভাবনাটা যেমন তার ছিল। আবার তিনি যেহেতু দেশের বাইরে ঘুরতে যেতেন, বিভিন্ন মানে ভারতের বাইরে অনেক দেশে গিয়েছিলেন, তো সেখান থেকে তিনি জেনে বুঝে আসছিলেন। তাই তিনি সেই লাঙ্গলটা প্রবর্তন করে মানে চালু করে কৃষিকাজের মান উন্নয়ন, কৃষিকাজের কোয়ালিটি উন্নয়নে তিনি সবসময় চিন্তা করতেন। এসব কৃষকদের কৃষিকাজে সাহায্য করার উদ্দেশ্যে পুত্র রথীন্দ্রনাথকে কৃষি বিজ্ঞানে উচ্চশিক্ষার্থে আমেরিকায় পাঠিয়েছিলেন রবীন্দ্রনাথ। এবং এই কৃষকদের জন্য উপকার হয় এই কথা ভেবে তিনি তার একটা ছেলে, যার নাম রথীন্দ্রনাথ, তাকে কৃষি বিজ্ঞান, এগ্রিকালচারাল সায়েন্সে হায়ার স্টাডি করার জন্য আমেরিকাতেও তিনি পাঠিয়েছিলেন।
রবীন্দ্রনাথ নোবেল পুরস্কারের অধিকাংশ টাকাই এখানকার কৃষকদের মাঝে কৃষি ঋণ হিসেবে দিয়েছিলেন। তিনি যে নোবেল প্রাইজ পেয়েছিলেন সেখান থেকে যে মানিটা পেয়েছিলেন, যে প্রাইজ মানিটা পেয়েছিলেন, তার একটা বিশাল অংশই তিনি হচ্ছে এইখানে কৃষকদেরকে লোন হিসেবে দিয়েছেন। মানে যেটা আমরা জানি গ্রামীণ ব্যাংক, যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে গ্রামীণ ব্যাংক, যেখানে মাইক্রো কি এসএমই লোন বলে, এসএমই লোন, যে সেরকম লোনের মতো জিনিস রবীন্দ্রনাথ ঠাকুরও আগে করার চেষ্টা করেছিলেন। এবং তিনি ছোট ছোট লোন হিসেবে এই এগ্রিকালচারাল লোন দিতেন। এসব কারণে কারণে প্রতিশরের কৃষকরা অপরিসীম শ্রদ্ধা করতো রবীন্দ্রনাথকে। আর এইসব কারণে প্রতিশরে যারা থাকতেন তারা রবীন্দ্রনাথকে খুব অনেক শ্রদ্ধা করতেন। অপরিসীম মানে অনেক, মানে যেটা শেষ হয় না এরকম শ্রদ্ধা করতেন। তো তাহলে এখানে প্রশ্নটা অনুযায়ী দেখা যাচ্ছে যে স্থানীয় কৃষকদের সঙ্গে রবীন্দ্রনাথের যে আন্তরিকতা ছিল, চারটি উদাহরণ দিয়ে বোঝাও। মানে স্থানীয় কৃষকদের প্রতি যে তার ভালো লাগা, কিংবা কৃষকরা যে তাকে পছন্দ করতো, সেটার সম্পর্কে লিখতে বলা হয়েছে। তাহলে আমরা এই সূত্রটা নিতে পারি যে তিনি কৃষকদেরকে খুব ভালোবাসতেন। তাদের সাহায্য করার জন্য তিনি কলের লাঙল প্রবর্তন করার চেষ্টা করেছিলেন। পাশাপাশি এমনকি নিজের পুত্র রথীন্দ্রনাথকে কৃষি বিজ্ঞানে পড়ানোর জন্য বিদেশে আমেরিকা পাঠিয়েছিলেন। নিজের নোবেল পুরস্কার থেকে পাওয়া টাকার অনেকটা অংশই তিনি এখানে কৃষকদের কৃষি ঋণ হিসেবে দিয়েছিলেন। এবং এই সব কারণে কৃষকরাও তাকে অনেক ভালোবাসতেন। এরকম ভাবে শ্রদ্ধা করছেন লিখছেন, ওখানে তুমি ভালোবাসতেন লিখলেও কিন্তু রিলেভেন্ট কথাই থাকতেছে। তো এইভাবে হচ্ছে 6 নাম্বার প্যারাটা লেখা যাবে। আমাদের 1 মিনিট সময় আছে, আজকে আলোচনা করতে পারলাম না। আমি তোমাদের যে পরামর্শটা দিব সেটা হচ্ছে, যেহেতু আমরা মক নিচ্ছি, তো মকটা দাও। আর এই কোশ্চেন কয়টা, যেহেতু এটা আলোচনা করলাম, এই কোশ্চেন কয়টা এখন না, মকের পরে তুমি লিখো। মকটা দেওয়ার পরে একটা সময় করে সবাই এটা লেখার চেষ্টা করো। আমি দুইটা অ্যান্সার লিখে এক্সাম্পল দেখালাম। আরো কিছু রুলস আছে, বিষয় আছে, সেগুলো আমি দেখাবো অবশ্যই পরবর্তী ক্লাসে। তো এই দুটো আমি পাঠিয়ে দিব। তো ওই এই দুইটার পরে বাকিগুলো লেখার একটু চেষ্টা করো এইভাবে করে, আমার মতো করে, যে প্রথমত দ্বিতীয়ত না লিখে অন্য কোনো ভাবে, কিংবা লাইনগুলোকে অন্য রিসাফল করা যায় কিনা সেইভাবে একটু দেখো, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে? যদিও যে কোনো সময় এন্ড হয়ে যাবে।